আজকে আমরা এখানে একটা বেসিক ধারণা নিয়ে যাব। আপনারা অনেকেই হয়তো এই কোর্সে এনরোলড হয়েছেন, অনেকে এনরোলড হননি। যারা এনরোলড হননি তারাও কিছু একটা বেসিক ধারণা পাবেন যে কি কি জিনিস আসলে শেখা উচিত, কি কি জিনিস জানা উচিত। আর যারা আমাদের এই কোর্সটি করবেন তাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে এই কোর্স শেষে ল্যান্ড রিলেটেড আপনার মনের ভিতরে আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না। যদি থাকে তাহলে আমার কোর্স শেষ হবে না। এই কোর্সটা আমি যতক্ষণ পর্যন্ত প্রতিটা ছাত্রের মনের সকল প্রশ্নের সদুত্তর না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোর্স হবে না। তার মানে এই 8টা ক্লাসের মধ্যে ল্যান্ড রিলেটেড আপনার যত রকমের আহ, ধারণা আছে বা যত রকমের ল্যান্ডের প্রশ্ন আছে জানার দরকার পড়ে, মামলা মোকদ্দমায় দেখার প্রয়োজন পড়ে, এই সবগুলি জিনিসই জানতে পারবেন। তা আমরা আস্তে আস্তে একটু আগাই। এখন কিছু কিছু জিনিস খুব ছোট মনে হবে, কিন্তু তারপরেও আপনার জিনিসগুলি সংজ্ঞায়ন আপনার জানা থাকতে হবে। আপনি যদি ল্যান্ড সম্পর্কে জানেন, যেমন ধরেন একটা জিনিসকে যদি সম্পত্তি হতে হয় তাহলে সেই জিনিসটার কয়েকটা গুণ থাকতে হবে। কি কি গুণ থাকতে হবে যা আপনাদেরকে দেখাচ্ছি। এখন সম্পত্তি হতে হলে তাহলে যেমন ধরেন এটা আমার একটা মোবাইল ফোন, হ্যাঁ, এটা আমার যদি সম্পত্তি হতে হয় তাহলে কি হতে হবে? এটার উপরে আমার অধিকার হতে হবে। অধিকারের দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে মালিকানা থাকতে হবে, তার মানে আমি এর যে কোনো দোকান থেকে এটা কিনেছি, দোকানদার একটা পাকা রসিদ করে আমার নামে এই ফোনটা আমাকে লিখে দিয়েছে, আমি তাকে টাকা দিয়েছি। এবং এই ফোনের যে আইমিন নাম্বার বা যে নাম্বারগুলি বলে এগুলি আমার নামে বিটিআরসি তে রেজিস্ট্রি করা আছে। তাহলে এখানে আমার ডকুমেন্টের এই ফোনটার মালিকানা আমি পেয়ে গেলাম। এখন আসে আর একটা হচ্ছে যে দখল সত্ত্ব বা ভোগ দখল। এখন এই দখল সত্ত্বটা কি? ধরেন এই ফোনটা আমার নামেই কেনা, কিন্তু আমি আমার ওয়াইফকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে তুমি ইউজ করো। তাহলে ফোনটা যদিও আমার নামে কেনা, অ্যাকচুয়ালি কি আমি এটা এনজয় করি? আমার এটার কোনো মালিকানার কাগজ থেকে কাগজ, শুধুমাত্র এটা টুনকো কাগজ, হ্যাঁ, এটার কোনো দাম নাই। তো এটা ইউজ করে হচ্ছে আমার ওয়াইফ। তো তাহলে প্রকৃতপক্ষে মালিক কিন্তু সেই, যদিও আমার কাছে কাগজ আছে। এই জন্য কোনো সম্পত্তিকে সম্পত্তি হলে খালি মালিকানার কাগজ থাকলে হবে না, এটাকে ভোগ দখল করতে হবে। এটাতে আমি কল করব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করব, ছবি টবি তুলবো, ভিডিও টিডিও করব, তাহলে না এটা আমি এনজয় করব, আমার মালিকানাটা পাকাপোক্ত হবে। এবং এটার হস্তান্তর করার ক্ষমতা থাকতে হবে। এখন আমার টাকার দরকার, আমি এটাকে বিক্রি করতে চাই। এটা ফোনটা আমি ধরেন আপনার 10,000 টাকা দিয়ে কিনেছি, ফোনটা আমি এখন 6,000 টাকা হলে বিক্রি করে দেবো। তো যে টাকাই হোক না কেন এটা যেন বিক্রি করা সম্ভব হয় বা হস্তান্তর করা সম্ভব হয়, তাহলেই একটা জিনিস সম্পত্তি হবে। চাইলে আমরা এখন জমি জমা বা যে কোনো জিনিস সম্পদের সাথে মিলাই যে আমাদের কিন্তু একটা দলিল থাকে, সাথে আমাদের একটা দখল থাকে, ভোগ দখল, এই দুইটা মিলেই কিন্তু আমার সম্পত্তি হয়। তো দেখেন ছোট্ট একটা জিনিস আমরা কিভাবে ভেঙে সুন্দর করে বুঝে ফেললাম। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি কিন্তু আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন করার সুযোগ দিব। আমার কথা শেষে আপনারা যত ইচ্ছা প্রশ্ন করতে পারবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আজকের এই প্রেজেন্টেশন শেষ করব। এখানে দেখেন মালিকানা দুই ভাবে হয়। একটা হলো যে ফ্রি হোল্ড প্রপার্টি, একটা হলো লিজ হোল্ড প্রপার্টি। তো ফ্রি হোল্ড প্রপার্টিটা কি? ফ্রি হোল্ড প্রপার্টি যে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, আপনি বা যে কোনো একজন সাধারণ মালিকের যে সম্পত্তি থাকে এটা ফ্রি হোল্ড। আর লিজ হোল্ডটা কি? গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশনের সম্পত্তি কেউ যদি ইজারা মূলে পায়, যেমন রাজুকের জমি বা ফ্ল্যাট, বা আপনার ন্যাশনাল হাউজিং অথরিটি বিসিক এর জমি, ফ্ল্যাট, এইগুলা যে সম্পত্তি এইগুলি লিজ হোল্ড প্রপার্টি। আর এর বাইরে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি যেখানে সরকারের কোনো লেনা দেনা নাই, এই সম্পত্তিকে বলা হচ্ছে প্রাইভেট ল্যান্ড। তো আমরা এই যখন যাব এইটার আলাদা ডকুমেন্টেশন পুরোটাই শিখবো, এইটার চেইন অফ কি কাগজপত্র থাকে শিখবো, এটাতে কিভাবে বেটিং করতে শিখবো, এইটা আবার আলাদা ভাবে শিখবো। দুইটা আলাদা আলাদা করে আলাদা আলাদা ভাবে শিখবো, একসাথে শিখবো না, কারণ তাইলে জিনিসটা গুলিয়ে যাবে। প্রথমে আমরা ফ্রি হোল্ড প্রপার্টি নিয়ে পুরাটা শেষ করে ফেলবো, দেন আমরা লিজ হোল্ড প্রপার্টি নিয়ে লিজ হোল্ডের পুরাটা শেষ করবো। দুইটা পার্টি আমাদের থাকবে। এখন সরকারি মালিকানাধীন কিছু সম্পত্তি কিন্তু থাকে।
এটা কিন্তু লিজ দেয় না, সরকারের কিছু নিজস্ব সম্পত্তি থাকে, যেমন খাস ল্যান্ড, যে 1 নাম্বার খতিয়ানে সরকারের নিজস্ব কিছু জমি থাকে, যেইগুলি খাস, এগুলি অনেক সময় মানুষকে বন্দোবস্ত দিয়ে থাকে। এরপরে আসেন অ্যাবান্ডন প্রপার্টি, পরিত্যক্ত সম্পত্তি। তার আগে বলতে হবে ভেস্টেড প্রপার্টি। আমরা জানি 6/9/1965 সালে, এই তারিখটা মনে রাখবেন সব সময়, 6/9/1965 এই তারিখে যারা হিন্দুরা পাকিস্তান সরকারের বর্ষতা স্বীকার করেনি, অথবা পাকিস্তান থেকে পালিয়ে চলে গেছে, বা সরকার মনে হয়েছে এরা পাকিস্তান রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাদেরকে এনিমি অফ দ্য স্টেট ঘোষণা করে একটা পরিপত্র জারি করা হয়। যেহেতু আমাদের ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, অনেক গ্যাঞ্জাম হয়েছে, সেই কথায় না যাই। তো এই পরিবর্তে তাদেরকে এনিমি অফ দ্য স্টেট ঘোষণা করা হয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, এবং এই সম্পত্তিগুলি সরকারের অনুকূলে ন্যস্ত করা হয়ে থাকে। এটা হলো ভেস্টেড প্রপার্টি। এটা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ 1971-এর পরে, যেহেতু হিন্দুরা আর আমাদের শত্রু থাকলো না, তার কারণে এই সম্পত্তির নাম ভেস্টেড প্রপার্টি না করে এই সম্পত্তির নাম করা হলো অর্পিত সম্পত্তি। সরি, এনিমি প্রপার্টি না করে এটার নাম করা হলো অর্পিত সম্পত্তি। এবং অর্পিত কার কাছে? ভেস্টেড টু ডিসি, ডেপুটি কমিশনার বা ডিসি বা ডিস্ট্রিক্ট কালেক্টর, যাই বলেন না কেন, ওনার কাছে সম্পত্তিটা আছে। এই সম্পত্তির দুইটা তফসিল আছে, একটা হলো ক তফসিল, একটা হলো খ তফসিল। খ তফসিল গভর্নমেন্ট রিলিজ করে দিয়েছে, এমন ভাবে রিলিজ করে দিয়েছে যেন এটা কখনোই তফসিলভুক্ত ছিল না। এটা আপনাদেরকে আমরা দেখাবো, রিলিজের ডকুমেন্টগুলি। এগুলি যা যা বলবো তা কিন্তু আবার প্রেজেন্টেশন আকারে দেখাবো, শুধু থিওরিটিক্যাল আলোচনা হবে না, থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল এবং প্রেজেন্টেশন আকারে সাইড বাই সাইড অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝাবো। এরপরে আসেন অ্যাবান্ডন প্রপার্টি। মহান স্বাধীনতা যুদ্ধের সময় অনেক মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, চলে গেছে, বাড়িঘর হারা হয়েছে, এবং অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। কত লক্ষ শহীদ হয়েছে এই তর্কে না যাই, অনেক মানুষ তো মারা গিয়েছে, ফ্যামিলি সুদ্ধা মানুষ অনেকে মারা গিয়েছে। তো তাদের সম্পত্তিগুলি কই? এই তাদের সম্পত্তি একটা তালিকা করে এটাকে অ্যাবান্ডন প্রপার্টি করা হয়েছে, এটা গভর্নমেন্টের হেফাজতে আছে। এই ধরনের সম্পত্তি হয়। এরপরে আরো কিছু কিছু সম্পত্তি আছে, যেমন ওয়াকফ সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি কি? মুসলিম কোন ব্যক্তি ধর্মীয় অনুভূতির উপরে ভিত্তি করে ধর্মীয় কল্যাণ লাভের আশায় কোন ধর্মীয় প্রতিষ্ঠানে নিঃস্বার্থভাবে যদি দান করে, তাকে ওয়াকফ বলা হয়। ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ড ডিল করে, এবং এই ওয়াকফ বোর্ডের পারমিশন ছাড়া কিন্তু কিছুই করা যায় না। এই বিষয়ে আমরা আমাদের যে ট্রেনিং হবে, আপনাদেরকে জাস্ট একটা কি দেখাচ্ছি, ট্রেইলার দেখাচ্ছি, কিন্তু এখন আমরা ট্রেনিং এ এ বিষয়ে বিস্তারিত বিশদ আলাপ আলোচনা করব। এখন জাস্ট একটা ট্রেইলার দেখাচ্ছি। আর যারা আমাদের এই ট্রেনিংটা করবেন না, তারাও জানবেন যে এই জিনিসগুলি আপনাকে আরো বিস্তর আকারে জানতে হবে। এটা হলো যে আজকের ওয়েবিনারের ইয়েতে, মানে আমার ট্রেনিং যে আপনার করতেই হবে তা না, কিন্তু আমি চাই আপনারা এই জিনিসগুলি জানেন, বিশেষ করে যারা সিভিল প্র্যাকটিস করতে চান, বা সিভিল বিষয়ে ক্যারিয়ার করতে চান, বা আপনার জমি জমা আছে, অবশ্যই আপনার এটা জানতে, আপনি ব্যাংকার, আপনি লয়ের স্টুডেন্ট, আপনি যেই হন না কেন, কোনো না কোনো ভাবে জমির সাথে আপনার সম্পর্ক আছে। আর জমির সাথে যদি সম্পর্ক থাকে, এই জিনিসগুলি সম্পর্কে একটা বেসিক ধারণা থাকাটা সবারই জরুরি। আমি তো মনে করি এই, ভাই প্লিজ কারসার গুলি নাড়াবেন না, এই দেখেন দাগ হয়ে যাচ্ছে স্ক্রিনের উপরে, আপনাদের কারসার কেউ নাড়াবেন না প্লিজ। তো আমি তো মনে করি পাঠ্যসূচির সাথে অল্প অল্প করে এই জমি জমার মালিকানাও মানুষকে পড়ানো উচিত। তার কারণ মানুষ এই জিনিসগুলি জানে না, নিজেরা প্রতারিত হয়, অনেক সময় আইনজীবীদের দ্বারাও তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি প্রতারিত হয় শব্দটা ব্যবহার করব না, কারণ বিজ্ঞ আইনজীবীদের ছোট করা হবে, কিন্তু বিভিন্ন আইনজীবীদের দ্বারাও কিন্তু তারা বিভিন্ন সময় অ্যাফেক্টেড হয়। তো এই জন্য আপনার নিজের দায়িত্বেই এগুলি জানা উচিত। আবার বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করেন, এই যে জিনিসগুলি যদি আপনার জানা থাকে, তখন কিন্তু আপনার, ভাই আপনি কিন্তু আবার নাড়াচ্ছেন এই যে ইয়েলো কালির ইয়ে দিয়ে, কারসার গুলি প্লিজ নাড়াবেন না। তো এইগুলি যদি আপনার জানা থাকে, আপনার ক্যারিয়ারে একটা আলাদা ভ্যালু অ্যাড করবে। আর যেহেতু বিটিসি একাডেমি আপনাদেরকে সার্টিফিকেট দিবে, এই সার্টিফিকেটটা অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবেন, বা আপনার প্রতিষ্ঠান জানবে যে আপনি এই ল্যান্ড ডকুমেন্ট সম্পর্কে একটা ট্রেনিং করেছেন, আপনার জ্ঞান আছে, আপনার আলাদা মূল্যায়ন হবে। আশা করি আপনার প্রমোশনের সময় এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আচ্ছা, দেবত্বের প্রপার্টি কি? দেবত্বের প্রপার্টি হচ্ছে যেই প্রপার্টিটা হিন্দু ধর্মাবলম্বী কোনো ব্যক্তি
হিন্দু কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে থাকে, এটাকে দেবোত্তর প্রপার্টি বলে। এখন সম্পত্তিকে আমরা আরো দুইটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করেছি, সেটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি এবং মুভেবল প্রপার্টি। একটা হচ্ছে গিয়ে ইমুভেবল, মানে কি, যেটারে মুভ করা যায় না, তাই না, ইমুভেবল। আর মুভেবল মানে যেটাকে মুভ করা যায়। এটি বাংলায় বলে স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, মানে স্থায়ী আর অস্থায়ী। এটাও একটু ধারণা নিতে পারেন, বুঝতে সুবিধা হবে। তো ইমুভেবল প্রপার্টি কি জিনিস? ইমুভেবল প্রপার্টি আসলে আমরা জানবো ফ্ল্যাট, বিল্ডিং, ল্যান্ড, কারখানা, ফ্যাক্টরি, দোকান, যাই হোক জমি এবং জমির উপরে যে স্থাপনা, এটা ইমুভেবল প্রপার্টি। তবে ইমুভেবল প্রপার্টির কিছু এক্সেপশন আছে, সেইগুলো বিস্তারিত আমরা আমাদের ট্রেনিং এর মধ্যে শিখবো। কাকে ইমুভেবল প্রপার্টি বলে, কে কে ইমুভেবল হলো ইমুভেবল স্ট্যাটাস পাবে না, এগুলো আমরা আমাদের ট্রেনিং এ বিস্তারিত শিখবো। আর মুভেবল প্রপার্টি কি? যেটা ধাক্কা দিয়ে সরানো যায়, চেয়ার, টেবিল, খাট, পালং, আপনার মনে করেন যে আহ, আলমিরা, গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, সবই মুভেবল প্রপার্টি, যেগুলি ধাক্কা দিয়ে সরানো যায়। টাকা পয়সা, সব মুভেবল। সম্পত্তি কি কিভাবে হস্তান্তর হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি। সম্পত্তি কয়েকভাবে হস্তান্তর হয়। ক্রয় বিক্রয় সূত্রে, যেটাকে আমরা সাবকাবলা দলিলের মাধ্যমে বিক্রয় বলি, কিছু টাকার বিনিময়ে এটা বিক্রি করা হয়। হ্যাঁ, এটা ফুল পেমেন্টে হতে পারে, পার্টলি পেমেন্ট, পার্টলি প্রমিসড হতে পারে। এগুলির কিন্তু আলাদা সেকশন আছে, আমরা যখন ট্রেনিং করাবো এর কি সেকশন আছে, সেই সেকশনে কি আলাপ করেছে, কি এক্সেপশন আছে, দেখতে কেমন, এগুলির সব বিস্তারিত আলাপ করা হবে এখানে। আমি বারবার বলছি যে এটা জাস্ট জিসটা আমি আলাপ করে যাচ্ছি, যেন আপনারা জানেন। আর এই ক্রয় বিক্রয় নিয়ে আপনারা চাইলে বিভিন্ন বইপত্রের থেকেও পড়াশোনা করে শিখতে পারেন। এটা আপনাকে জানতে হবে যে ক্রয় সূত্রে বা বিক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা হস্তান্তর হয়। এরপরে দান বা হেবা সূত্রে সম্পত্তির মালিকানা হস্তান্তর হয়। দান বা হেবা মানে কি? মুসলিমরা যদি রক্তের সম্পর্ক হয় সেক্ষেত্রে দান করতে পারে। দান দুই রকমের হয় মুসলিমদের মধ্যে, হেবা বিল আওয়াজ, আর একটা হলো হেবা ঘোষণাপত্র। আর একটা ভাবে দান করে আপনার মানে এটা হচ্ছে ব্লাড কানেকশনের মধ্যে এটা, আর ব্লাড কানেকশনের বাইরে হলে দানপত্র দলিলের মাধ্যমে দান করা যায়। এনে দান রদ রহিত করা যায় কিনা এই নিয়ে বিস্তর আলোচনা আছে, ওইটা আমরা ইয়েতে করব। এটা এখন করতে গেলে আমাদের সেমিনার লম্বা হয়ে যাবে। তো দান নিঃশর্ত হতে হবে, এবং হেবা বিল আওয়াজ হলে কোনো কিছুর বিনিময়ে এক জেল কোরআন শরীফ বা একটা তসবি বা জায়নামাজ, যে কোনো কিছুর বিনিময়ে হেবা বিল আওয়াজ করা হয়। এখন আহ, 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 মুসলিম ধর্ম ব্যতীত যারা অন্যান্য ধর্মে আছে তারা কিভাবে দান করে? তারা যদি দান করে সেটাকে দানপত্র দলিল বা গিফট দলিল বলা হয়, সোজা বাংলায় হিসাব আর কি। আর একটা কিভাবে হয়? ইজারা সূত্রে, যেগুলা লিজ হোল্ড প্রপার্টি, ন্যাশনাল হাউজিং অথরিটির প্রপার্টি, রাজুকের প্রপার্টি, এই সম্পত্তিগুলি লিজ ডিড মূলে 99 বছরের জন্য দেওয়া হয়। হ্যাঁ, এইটা ইজারা সূত্রেও দেওয়া হয়। তবে এটা কিন্তু অ্যাবসলিউট মালিকানার ট্রান্সফার না। যখন আমরা ইজারার বিষয়ে আলাপ করব তখন আমরা দেখব যে আসলে এটাতে অনেক রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, অনেক রেস্ট্রিকশন আছে, আপনি চাইলেই সবকিছু করতে পারবেন না। সবকিছুর জন্য পারমিশন নিতে হবে। পারমিশন গুলি কি কি হয়, দেখতে কেমন, এগুলি সব আপনাদেরকে প্রেজেন্টেশন আকারে সব দেখাবো আর কি। নতুন পুরাতন, পুরাতন দলিল কেমন ছিল, নতুন দলিল কেমন, এগুলি সব কিন্তু দেখাবো। এরপরে বিনিময়ের সূত্রে, বা আমরা এক্সচেঞ্জ বলি ইংলিশে, আর বাংলায় বলি কি, আওয়াজ বদল। এক বিনিময় কি? যেমন ধরেন এখানে আমার কাছে দুইটা ফোন আছে, হ্যাঁ, তো এটা স্যামসাং, এটা অ্যাপল। এখন এটা মনে করেন যে এক্স এই ফোনটার মালিক, ওয়াই এই ফোনটার মালিক। এখন এক্স মনে করলো যে আমাকে একটা অ্যাপল হলে ভালো হয়, আর ওয়াই দেখলো যে আরে দূর, আইওএস নানান জায়গায় রেস্ট্রিকশন, এই সেই ঘোড়ার ডিঙে ইউজ করে মজা পায় না, এর থেকে অ্যান্ড্রয়েডই ভালো। অ্যাপ ট্যাপ ইচ্ছা মতো ধুমায় ডাউনলোড করা যায়, এটাতে কোনো কিছু ডাউনলোড করতে দেয় না, বিভিন্ন ওয়েবসাইটে যেতে দেয় না। আমি এটা বাদ দিয়ে আমি একটা অ্যান্ড্রয়েড নিই। এদের দুইজনের মধ্যে অদল বদল হলো। হ্যাঁ, এখন এই ফোনটার দাম যখন নতুন ছিল তখন ছিল 30,000 টাকা, আর এই ফোনটা যখন নতুন বা কেনা হয়েছিল তখন এটার দাম ছিল 1,60,000 টাকা। তো এখন এই দুইটা ফোনের যদি এক্সচেঞ্জ করতে হয়, এইটার বদলে এটা নিলাম, এটা কি সঠিক হবে? হবে না। তাহলে কি করতে হবে? এই যে 30,000 টাকার ফোন ছিল, এ 30,000 টাকা বাদ দিয়ে
বাকি যে 1,30,000 টাকা এই লোককে দিয়ে দিবে, আর এই লোক এই ফোনটা তাকে দিয়ে দিবে, তাইলে না আপনার যোগ্যভাবে বিনিময় হলো। তো আমাদের এক্সচেঞ্জ দলিলও ঠিক সেরকম, দুইটা জমির দাম সেম হতে হবে। আরো বিস্তারিত আকারে সেকশন দিয়ে তখন বুঝাবো আপনাদেরকে, সেকশন আছে, সেকশন গুলি দেখাবো তখন কোন কোন সেকশনে কোন কোন আইনে আলাপ করা হয়েছে এগুলি। দুইটার কিন্তু দাম সেম হতে হবে, অথবা যদি কম হয় তাহলে যার দাম কম, সে যার জমির দাম বেশি তাকে মাথার বাড়তি টাকাটুকু দিয়ে দিবে, এতটুকু জানে। এরপরে আদালতের রায় সূত্রে, যেটাকে আমরা বলি বয়নামা দলিল। বয়নামা দলিল আদালতের বিভিন্ন কারণে আদালত রায় দেয়। একটা কারণ যেমন ধরেন অর্থ ঋণে আদালতে 33-এর সাথে আপনার ব্যাংকের নামে মালিকানা দিয়ে দেয়, অথবা 33-এর 1, 2, 3 এগুলাতে নিলামের মাধ্যমে বিক্রি হয়, তো যার কাছে বিক্রি হয় তাকে মালিকানা দিয়ে দেয়। এইভাবে আপনার আহ, আদালতের রায় সূত্রে জমির মালিক হওয়া বা জমি হস্তান্তর করা সম্ভব। এরপরে উইল ওয়াসিয়ত নামা সূত্রে আরো অনেক রকম আছে, ওইগুলা কিন্তু যেমন ধরেন আপনার বায়না করে কেউ বুঝাই দিচ্ছে না, এইসব জিনিসগুলি কিন্তু আমরা আমাদের ইয়েতে বিস্তারিত আলাপ করবো। এরপরে উইল ওয়াসিয়ত নামা সূত্রে, উইল সূত্র বা ওয়াসিয়ত সূত্র আপনার সম্পত্তি ট্রান্সফার হয়, তবে এটা যে ব্যক্তি দান করছে এ ব্যক্তির মৃত্যুর পরে এই দলিলটি কার্যকর হবে। এ নিয়ে বিস্তারিত আমরা আমাদের ট্রেনিং সেশনে আলাপ করব। এরপরে উত্তরাধিকার সূত্রে ট্রান্সফার হয়, আপনার দাদা থেকে আপনার বাবা, আপনার বাবা থেকে আপনি, আপনার থেকে আপনার সন্তান, সবাই মালিকানা সম্পত্তি ট্রান্সফার হয় যেভাবে, এটা উত্তরাধিকারী সূত্রে ট্রান্সফার। এছাড়াও কিছু সম্পত্তি আছে অ্যালুভিয়ান বা ডিলুভিয়ান, শিকস্তি পায়স্তি, এ নিয়ে বিস্তারিত আলাপ করব। নদী ভাঙনের যে সম্পত্তিটা সেটা আর কি, নদী যদি ভেঙে যায়, ভেঙে গেলে যিনি মালিক উনি 30 বছরের মধ্যে যদি জেগে ওঠে, তাহলে পরে উনি আবার মালিকানা ফেরত পাবে না। 30 বছরের মধ্যে যদি না জাগে, তাহলে পরে উনি ওই আহ, আহ, যে মালিকানা, এটা আসলে সরকার নির্ধারণ করবে যে কারে কি করবে না করবে। কিছু লিজ সম্পত্তি আছে, এটা লিজ বলতে এটা আপনার ইয়ে বাদে, সরকারি যে রাজউককে ডিএসসি দিয়ে বাদে। আপনি অনেক সময় কাউরে ফ্যাক্টরি করতে লিজ দেন না, বা দোকান লিজ দেন না 10 বছরের জন্য, 5 বছরের জন্য, প্রাইভেট যে লিজ এটা নিয়ে আর কি এই রকমের লিজ ও করা হয়। এরপরে নবাবী এস্টেট, নবাবদের কিছু নিজস্ব সম্পত্তি ছিল, আপনার ওই যে আসান মঞ্জিল টঞ্জিল এগুলি গেলে দেখবেন ওনাদের ঘর বাড়ি ঘোড়া ষাঁড় পিলখানা, হ্যাঁ বিভিন্ন জিনিস, অস্ত্রাগার টার, এগুলি নবাবদের কিছু আলাদা নিজস্ব সম্পত্তি ছিল, যেটা চাষাবাদের জন্য না, এর বাইরে নিজেরা ব্যবহার করার জন্য ওনাদের যে জমিগুলি ছিল এগুলা নবাবী এস্টেট, এ নিয়ে আমরা আলাপ করব। ভাওয়াল এস্টেট, ভাওয়াল রাজার একটা বিশাল এস্টেট আছে গাজীপুরে, এর গল্প ডাক্তার আশুতোষের গল্প আপনাদেরকে শোনাবো। আজকে এই এই অল্প সময়ের মধ্যে আসলে কভার করা যাবে না। ট্রাস্ট প্রপার্টি, ট্রাস্ট প্রপার্টিতে তিনজন মানুষ থাকে, একজন টেস্টেটর, একজন ট্রাস্টি, একজন বেনিফিশিয়ারি। টেস্টেটর তার ওই সম্পত্তিটা ট্রাস্টির বরাবরে দেয়, ট্রাস্টি যেন ওই সম্পত্তি থেকে অর্জিত যে আহ, আহ, অর্থ বা যে লাভ হয় এটা যেন বেনিফিশিয়ারিদের কল্যাণে ব্যবহার করে, এইভাবে ট্রাস্ট প্রপার্টি করা হয়। এগুলো আপনাদেরকে বিস্তারিত সব পড়তে হবে, জানতে হবে। আচ্ছা, এখানে আপনার কিছু ল এর রেফারেন্স দেওয়া আছে, আরো অসংখ্য ল আছে, আমরা সেইগুলো আপনাদেরকে পড়াবো। এখানে জাস্ট কিছু ডেমো আমরা দেখাচ্ছি। এখানে আমরা ল গুলি পড়বো, এই যে দেখেন আমরা একেবারে চার্ট করে করে মুভেবল কি জিনিস হবে, এটা মুভেবল হবে না, কেন হবে না। এখানে এটা মুভেবল স্ট্যাটাস আইনে দেওয়া হয় নাই, কোথায় দেওয়া হয় নাই ওইগুলি আইন বের করে করে আপনাদেরকে দেখাবো। আর এইগুলি, এগুলি এটাই মুভেবল কিন্তু এগুলি মুভেবল না, এগুলি মুভেবল। এভাবে করে আপনাদেরকে একেবারে হাতে কলমে বাচ্চাদের মতো শিখাবো আর কি। এরপরে আপনার মুভেবলের ইমুভেবলের যে এক্সেপশন আছে। আহ, এরপরে আরেকটা জিনিস আপনাদের জানা উচিত, মর্টগেজ, হাইপোথিকেশন প্লেস লিয়েন, যারা ব্যাংকে কাজ করেন এদের জন্য তো একেবারে মানে কি বলে ফরজে আইন। মর্টগেজটা হচ্ছে আপনার কোনো সম্পত্তি আপনি যদি ব্যাংকে বন্ধক রেখে লোন নেন, যেটা মর্টগেজ রেজিস্ট্রি দলিলের মাধ্যমে, সেটাকে মর্টগেজ দলিল বলে। এই মর্টগেজ দলিল পাঁচ ছয় রকমের হয়। আপনার সেকশন 58 অফ দা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 মর্টগেজ সম্পর্কে বলছে। এরপরে থেকে আপনি মর্টগেজের প্রকারভেদ পেয়ে যাবেন, ইংলিশ মর্টগেজ, অ্যানামালাস মর্টগেজ, মর্টগেজ বাই কন্ডিশনাল সেল, ইউজার ফ্র্যাকচুয়ারি মর্টগেজ, তারপরে মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, সিম্পল মর্টগেজ, এরকম ছয় রকমের মর্টগেজ হয়। কিন্তু বাংলাদেশে আসলে দুই রকমের মর্টগেজ প্রচলিত। একটা হলো যে
আপনার রেজিস্টার্ড মর্টগেজ আর একটা আনরেজিস্টার্ড মর্টগেজ। এছাড়াও ওইসব ইউজার ফ্যাক্টরি ট্যাক্টরি এগুলি কোনো কিছু আমাদের দেশে অ্যাপ্লিকেবল নাই। তবে মর্টগেজের কিছু প্রকারভেদ আছে, যেমন মুভেবল প্রপার্টির কিছু, বন্ধকের কিছু আছে, হাইপোথিকেশন, লিয়েন, প্লেস। এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব ট্রেনিং এ। আপাতত জেনে রাখেন, হাইপোথিকেশন হচ্ছে ইমুভেবল প্রপার্টি যদি ব্যাংকের কাছে দায়বদ্ধ করে মর্টগেজ দেওয়া হয়, যেমন মেশিনারিজ, এগুলি যদি হাইপোথিকেটেড করে মর্টগেজ দেওয়া হয় তাহলে এটাকে হাইপোথিকেশন বলে। প্লেজ আর লিয়েন সেম জিনিস, এগুলি নর্মালি দোকানের জিনিসপত্র। প্লেজে দোকানের জিনিসপত্রটা আসলে ব্যাংকের গোডাউনে থাকে, এটা ইসলামী ব্যাংক শুধুমাত্র এইটা প্র্যাকটিস করে। আর লিয়েন হচ্ছে দোকানদারের জিনিস, দোকানদারের কাছেই থাকে, ওগুলা ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে। যদি দোকানদার ঠিক মতো কিস্তি না দেয়, ব্যাংক এটা ক্রোক করে বাজারে নিলামে বিক্রি করে দিতে পারবে, এই প্লেজ লিয়েন। আর এর বিস্তারিত আরো আছে, এমডিটিডি, এমডিপিডি, ওগুলি নিয়ে আমরা পরে আলাপ করব, এখানে একটু ডেফিনেশনের মধ্যে দেওয়া আছে। আমরা ফারায়েজ নিয়ে একটু আলাপ করব। আসলে ফারায়েজ তো বিস্তর আলোচনা, আজকে জাস্ট একটু হিন্টস দেই। মুসলমানদের মধ্যে তিন রকমের ওয়ারিশ আছে, একটা হচ্ছে জাবিল ফুরুজ, জাবিল আরহাম, আর জাবিল ফুরুজ আসাবা, আর জাবিল আরহাম। জাবিল ফুরুজ কারা? যাদের উপরে কোরআনে ফরজ করা হয়েছে, হ্যাঁ, এদেরকে, এদের হিস্সা কখনোই বাতিল হবে না। আর আসাবা কারা? এই জাবিল ফুরুজদের দেওয়ার পরে যে অবশিষ্ট সম্পত্তিটা থাকবে সে তারা আসাবা পাবে। যেমন যদি পুত্র সন্তান থাকে তাহলে পুত্র সন্তান আশাবা হবে, পুত্রের সাথে যদি কন্যা থাকে তাহলে পুত্র কন্যা উভয় মিলে আশাবা হবে। স্ত্রী জাবিল ফুরুজ, বাবা মা জাবিল ফুরুজ, হ্যাঁ, এরকম আমরা চার্ট আকারে এগুলি দেখাবো। তারপরে দুই একটা অঙ্ক টঙ্ক করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। এরপরে ডুয়েল সাকসেশন অফ ফাদার আছে, ডক্ট্রিন অফ উমরিয়াতান আছে, এগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো এই জাবিল ফুরুজদেরকে দেওয়ার পরে যে অবশিষ্ট থাকবে আশাবাকে দেওয়া হবে। এখন জাবিল ফুরুজ আর আশাবা এই দুইটা যদি অনুপস্থিত থাকে বা দুইজন, আশাবাদ যদি না থাকে, শুধু জাবিল ফুরুজ থাকে, তাহলে দিয়ে, তাহলে যারা জাবিল আরহাম দূরবর্তী আত্মীয় স্বজন তাদেরকে সম্পত্তি দেওয়া হবে। এই ধরনের এর মধ্যে আউল রদ কিছু আছে, বেসিক কিছু আলাপ আলোচনা করব যেন আপনারা করতে পারেন, এবং কিছু টিপস দিয়ে দিব যে যেন আপনারা এই ফারায়েজটা প্রাথমিকভাবেই করতে পারেন। কিভাবে ফারায়েজটা প্রাথমিকভাবে করবেন কিছু টিপস আপনাদেরকে শিখাই দিব। আসেন এবার হিন্দু ফারায়েজে। হিন্দু ফারায়েজে আসলে স্বপিণ্ড যারা, তারাই সম্পত্তির উত্তরাধিকারী পায়। স্বপিণ্ড 54 জনের মতো আছে, উপরের ক্রমে নিচের ক্রমে, যেমন বাবা, দাদা, পরদাদা, জ্যাঠা, খুড়া। হ্যাঁ, বাবা যদি না থাকে, দাদা পরদাদা না থাকলে জ্যাঠা খুড়া এরকম থাকবে। যদি তার নিচের দিকে থাকে আপনার সন্তান, তার সন্তান, হ্যাঁ, তার সন্তান, কন্যার ঘর, কন্যা যদি থাকে শুধু সে সম্পত্তি পাবে না, কন্যার ঘরে যদি পুত্র থাকে সে পাবে। এরকম অনেক ইকুয়েশন আছে। হিন্দু সম্পত্তির মধ্যে তিন ধরনের উত্তরাধিকার আছে: সকল্য, স্বপিণ্ড, সকল্য, সমান্ত। স্বপিণ্ড যদি থাকে তাহলে স্বপিণ্ড সম্পত্তি পাবে, স্বপিণ্ড না থাকলে সকল্য, সকল্য যদি না থাকে তাহলে সমানতক সম্পত্তি পাবে। হিন্দু আইনে হিন্দুদের সুবিধা হচ্ছে হিন্দুদের কোনো শেয়ারের মধ্যে নাই, তফাৎ নাই, সবারই একটা করে শেয়ার। কিন্তু মুসলিমদের মধ্যে শেয়ার কম বেশি আছে, এ পাইলে এর কমে, ও পাইলে ওর বাড়ে। কিন্তু হিন্দু সম্পত্তির মধ্যে শেয়ার সমান। আবার আবার ঝামেলা আছে, এর সম্পত্তি আবার হিন্দু সম্পত্তিতে ফ্ল্যাকচুয়েট করে। যেমন বিধবা যদি সম্পত্তি পায়, পাওয়ার পরে বিধবা মারা গেলে তার সম্পত্তি আবার তার ছেলেদের কাছে যেতে পারে। না হলে এই সম্পত্তি যে সোর্স থেকে আসছে, জ্যাঠা, খুড়া, হ্যাঁ, যে সোর্স থেকে আসছে ওই সোর্সে ফেরত যায়। কিন্তু মুসলমানদের মধ্যে একবার ওয়াইফ মালিক হয়ে যাওয়ার পরে ওই ওয়াইফ যদি মারা যায় তাহলে ওই ওয়াইফের যারা সাকসেসর থাকে, ওই ওয়াইফের বাবা মা ভাই এরা সম্পত্তি পায়। কিন্তু হিন্দুদের মধ্যে আবার সম্পত্তি যেই গাছের মূল থেকে আসছে ওই মূলের দিকে আবার ফেরত যাবে। এটা ফ্লাকচুয়েট করে আর কি। বৌদ্ধ দেশ আসলে কোনো আলাদা তেমন কোনো উত্তরাধিকার নাই, বৌদ্ধরা এই ইয়েটা ফর্ম করে, আহ, হিন্দুদেরটাই ওই সেম উত্তরাধিকার। আর খ্রিস্টানদের একটু আলাদা আছে, খ্রিস্টানদের হলো স্বগোত্রীয় টাইপের বলা হয়, যারা স্বগোত্র এরাই হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার হবে। তো খ্রিস্টানটা আসলে খুব বেশি জানার দরকার নেই, কিন্তু আমাদের প্রেজেন্টেশনে আমরা বেসিকটা আর কি আলাপ করবো আর কি, যেন একটু আপনাদের ধারণা থাকে আর কি। তো এই আসলে শর্ট ডিসকাশন করলাম। দলিল, এখন একটা জমি যদি আপনি কাজ শিখতে হয় বা জমির মালিকানা শিখতে হয় তাহলে কিন্তু আপনার কয়েকটা জিনিস শিখতে হবে, হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে। প্রথমে এই জমি জমা রিলেটেড যে কি আইন কানুন আছে, হ্যাঁ, প্রথমে আমরা সম্পত্তি কেমন হয় প্রকারভেদ এইগুলি জানলাম, এগুলির কি কি আইন আছে এটা আপনাকে জানতে হবে। তারপরে
কোন কোন ধরনের দলিল হয়, বিভিন্ন দলিল কেমন দেখতে, কি কি ইত্যাদি ইত্যাদি, মূল দলিল, বায়া দলিল, দলিলের বিস্তারিত সব, কিভাবে রেজিস্ট্রি মেজিস্ট্রি হয়, সব আপনাকে জানতে হবে। দেন আপনাকে জরিপ সম্পর্কে জানতে হবে, কিভাবে ভূমির জরিপগুলি হয় এর বিস্তারিত জানতে হবে। জমি জমার ইতিহাসগুলি, সেই প্রাগৈতিহাসিক আমল থেকে জমিটা কিভাবে জানছে, যারা, যদি কেউ দু একজন আলেম থাকেন তাহলে বুঝবেন যে আপনার কোরআনে ব্যাখ্যা করতে হলে শানে নজুল, নাজিলের প্রেক্ষাপট, হ্যাঁ, তারপরে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, নাজিল হওয়ার পর সমাজে কি ইনফ্লুয়েন্স করছিল, এর শাব্দিক অর্থের মধ্যে কি আছে, বিভিন্ন ফকিহগণ এটা কিভাবে ব্যাখ্যা করছেন। ঠিক জমির ক্ষেত্রেও তেমনি আপনার বিভিন্ন জিনিস, আইন কি আছে, এর দলিল কেমন, পর্চা কেমন, এটার ওয়ারিশ ইতিহাস কেমন, সন্তান বৈধ হলো কেমন হবে, অবৈধ হলে কেমন হবে, মুসলমান যদি হিন্দু হয়ে যায় তাহলে কেমন হবে, হিন্দু যদি মুসলমান হয়ে যায় তাহলে কেমনে হবে। এই যে বিস্তারিত জিনিস আপনার জানা থাকতে হবে। তো আইন জানলেন, দলিল জানলেন, সার্ভে জানলেন, খতিয়ানগুলি জানতে হবে, ইতিহাস জানতে হবে, ফারায়েজ জানতে হবে, তারপরে কিভাবে জমির চেইন টানতে হয় এই জিনিসগুলি আপনাকে জানতে হবে। এরপরে কিভাবে একটা পুরো লিগাল ওপিনিয়ন প্রস্তুত করতে হয় এই জিনিসগুলি জানতে হবে। এরপরে একটা দলিল কিভাবে লেখা হয় এটা জানতে হবে। কিভাবে এগুলি মামলা মোকদ্দমায় সাবমিট করতে হয়, কিভাবে মামলায় আর্জিতে লিখতে হয় সেটা জানতে হবে। আপনি কিভাবে নামজারি হয় সেটা জানতে হবে, কিভাবে খাজনা দিতে হয়, কিভাবে হোল্ডিং ট্যাক্স হয়। এই এটা তো বললাম, তারপরে আপনার লিজ হোল্ড অথরিটি কিভাবে হয়, সব জিনিসগুলি আপনার কিন্তু সব নিয়েই আপনার একটা জমি জমার ইতিহাস। কিন্তু আপনি কারো কাছে গেলে বলবে যে সিএস এর সাথে এসএ, এস এর সাথে আরএস, আরএস এর সাথে সিটি জরিপ, এরা মিলে গেলে জমি হয়ে গেল, বিএস দিয়ে ওকে থাকলে, খাজনা নামজারি হয়ে থাকলে জমি হয়ে গেল। একটা বুলশিট, ফালতু কথা আর কি আসলে। একটা জমির ক্ষেত্রে আজকে আমি 17 বছর ধরে কাজ করি, এখনো অনেক প্রবলেম। আমি নিজে একটা বই লিখছি, এই দেখেন, এই যে আমার বই। এর পরেও এখনো অসংখ্য জিনিস আমি এখনো আপনার করি, পড়াশোনা করি আমি, মানে আমার জানতে হয়। এটা কিন্তু আসলে বেসিক আকারে লিখছি। হ্যাঁ, আপনি আমার মনে করবেন না যে আমি বিশাল পণ্ডিত, তা না, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে এটা এর মধ্যে লিখছি। আরো বহুত আমার শিক্ষণীয় আছে, আরো যখন নতুন নতুন কিছু শিখবো তখন এর মধ্যে ঢুকাবো। এই হলো বিষয়। তো যাই হোক, এখন এই জন্যে আপনার এই ল্যান্ডের ক্ষেত্রে জানার শেষ নাই। ফারায়েজকে বলা হচ্ছে তাবৎ জ্ঞানের অর্ধেক। কেন? কারণ আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার লাইফ কিন্তু দুইটা, একটা হলো ব্যক্তিগত জীবন, একটা হলো কর্মজীবন। এই দুইটা জীবনই কিন্তু আপনার আসল জীবন। এর এর বাইরে কিন্তু কিছু নাই। এখন ব্যক্তিগত জীবনের মধ্যে আপনার আছে জন্ম, মৃত্যু, বিয়ে, শাদী, আপনার সন্তান বৈধ না অবৈধ, বিয়ে বৈধ না অবৈধ, জমি ভাগাভাগি, ফারায়েজ, কার উত্তরাধিকার, কে, দাদা না থাকলে কি হবে, নানা না থাকলে কি হবে, এই সম্পূর্ণ জিনিস কিন্তু আপনার এই ফারায়েজের মধ্যে কভার করে, বা এই ল্যান্ড ডকুমেন্টেশনের মধ্যে কভার করে। এবং এই জমি জমা নিয়েই কিন্তু পরবর্তীতে আপনার মারামারি পিটাপিটি করে ক্রিমিনাল কেস হয়। আপনি ক্রিমিনাল কেসের, আমি তো বলবো 50 থেকে 60% মামলা এ জমি জমা নিয়ে হয়। আর কিছু বিয়ে শাদী, মারামারি ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন দলাদলি, সম্পদ রিলেটেড মামলাই বেশিরভাগ মারামারি, এটাই ক্রিমিনালে পরবর্তীতে যায়। তো ওইটার সমাধান করতে হলেও কিন্তু সিভিল সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকতে হবে, যে কেন এই মারামারি পিটাপিটি লাগছে এবং এটার সমাধান কি। আপনার দুই ভাইয়ের মধ্যে জমি নিয়েই আসলে গ্যাঞ্জাম লাগছে, পিটাপিটি করে একটা আরেকটার নামে ক্রিমিনাল মামলা করছে। আপনি যদি জমির সমস্যাটা ভাঙায় দিতে পারেন, ওরা দুইজনই মামলা তুলে দিয়ে মিলে যাবে। তো তাইলে এই পৃথিবীর যত জ্ঞান আছে, সব জ্ঞানের অর্ধেক হলো এই ল্যান্ড বা সিভিল রিলেটেড ইস্যু। আপনি কিভাবে মনে করলেন যে সিএস থেকে এসে আর এস সিটি জরিপ খতিয়ান মিলাই দিলেই আপনার চেইন অফ ওনারশিপ ওকে হয়ে গেল? এটা এই কারণে মানুষ সিভিল প্র্যাকটিস করতে গিয়ে ভালো করতে পারে না, মামলা হেরে যায়। আর যারা একবার এটার মধ্যে মজা পেয়ে যায়, যারা এটা করে, তারা কোনো ক্লায়েন্ট ঠেলেও সরাতে পারে না। সে, ভাই ভাই আপনি আমার মামলাটা করা লাগবে, আরে ভাই আমার সময় নাই, আমি এমনিই যে মামলা হাজিরা দিতে পারছেন, ভাই আপনি আপনি আল্লাহর রাস্তায় আমার এই ফাইলটা অন্য কারো, যখন না পারে তাহলে তাইলে আপনি একটা উকিল বলে দেন কার কাছে যাব, তবু ওরে ছাড়ে না, যদি আপনি এই জমি জমার কাজটা ঠিক মতো শিখতে পারেন। তো এই জন্য এটা পৃথিবীর সমস্ত জ্ঞানের অর্ধেক। আপনি বলবেন যে স্যারের মাথা খারাপ হয়ে গেছে, জ্ঞান বিজ্ঞান দুনিয়াতে কত কি আছে, পারমাণবিক বোমা বানাইতেছে, রকেট বানাচ্ছে, এই করতেছে সেই করতেছে, ওইটা হলো অর্ধেক পার্ট। আপনার কর্মজীবনে আপনি সায়েন্টিস্ট,
আপনি কর্মজীবনে আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, এটা আপনার কর্মজীবন আলাদা। কিন্তু আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আপনার সমাজ, আপনার সবকিছু এই নিয়ন্ত্রণ করে এই মুসলিম ল অফ ইনহেরিটেন্স। এটাকে আমরা আধুনিক ভাষায় বিদেশিরা বলে ল অফ ডোমিসাইল। হ্যাঁ, এই ডোমিসাইলটা বিশাল, এটা ব্যাখ্যা করব আমরা ওই ট্রেনিং ক্লাসে গিয়ে করব। এখন আসেন, দলিলের মধ্যে অনেক রকমের দলিল আছে। টাইটেল দলিল আছে, বায়া দলিল আছে। এটার মধ্যে টাইটেল দলিলের মধ্যে আবার অরিজিনাল কপি আছে, সার্টিফাইড কপি আছে। এই জিনিসগুলি আমাদেরকে জানতে হবে, চিনতে হবে। তো কত রকমের দলিল আছে? তো সেল দলিল হয়, সেটা বললাম, বিক্রি দলিল। লিজ দলিল হয়, যেটা লিজ হোল্ড প্রপার্টি লিজ দেয়। হেবা দলিল হয়, গিফট হেবা, হিন্দু দানপত্র দলিল। ওয়াসিয়তনামা বা আপনার উইল দলিল হয়, ওয়াকফ দলিল হয়, এক্সচেঞ্জ দলিল হয়, পাওয়ার অফ অ্যাটর্নি হয়, মর্টগেজ হয়, পার্টিশন দলিল হয়, ডিড অফ এগ্রিমেন্ট, জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট, এমওইউ, হ্যাঁ, রেকটিফিকেশন ডিড হয়, সংশোধন দলিল, নো অবজেকশন দলিল। এগুলি নিয়ে প্রত্যেকটা দলিলে আমরা আমাদের ট্রেনিং এ বিস্তারিত আলাপ করবো। আর আপনারা যারা আমাদের এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবেন না, তারা অবশ্যই এই জিনিসগুলি বিস্তারিত আকারে, আরো অনেক রকমের দলিল আছে, নিরূপণ দলিল নামে দলিল আছে, আপনার বয়নামা দলিল আছে, আরো অনেক দলিল আছে। এগুলো আমরা আলাপ করবো। এটা বেসিক একটা জানার জন্য কিছু দলিলের নাম এখানে লেখা আছে। যেমন ধরেন এই যে একটা পুরাতন দলিলের একটা ফরম্যাট, এই যে দেখা যাচ্ছে পুরাতন দলিল 1,000 টাকার স্ট্যাম্পে, এখন কিন্তু 1,000 টাকার স্ট্যাম্পের মধ্যে নাই। তো আপনি দলিল আসল না নকল, নাকি এটা ফেক, এটা কি ফ্যাব্রিকেটেড কিনা, কিছু ইয়ে আছে। সেই ইয়েগুলো, টিপস গুলো আপনাদেরকে আমরা দিব। আসেন, আমরা ল্যান্ড সার্ভে সম্পর্কে জানি। ল্যান্ড সার্ভে আসলে আপনার তার আগে কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি আমাদেরকে শিখতে হবে। যেমন পরগনা, এটা ব্রিটিশ আমলে জেলাকে পরগনা বলা হতো, তৌজি। প্রত্যেকটা পরগনা একটা ভলিউম বুক থাকতো, এই ভলিউম বুকটাকে আসলে তৌজি বলা হয়ে থাকে। তারপরে আছে মৌজা। আসলে গ্রামকে মৌজা বলা হয়, কিন্তু এই গ্রাম আসলে ভূমি আহ, জরিপের ক্ষেত্রে একটা একক। আমরা যেমন কেজি, হ্যাঁ, বা আপনার মনে করেন মিটার, এরকম একটা ধরি না, হ্যাঁ, ডেসিমেল ধরি না, ঠিক তেমনি মৌজা হচ্ছে ভূমি পরিমাপের ক্ষেত্রে গ্রাম। এখন আমি যদি বলি মৌজা মানে গ্রাম, তাহলে দেখবেন যে একই গ্রামে দুইটা মৌজা আছে, অথবা একই মৌজার মধ্যে দুইটা গ্রাম আছে। তখন বলবেন যে স্যারের তো মাথা নষ্ট, উল্টা পাল্টা পড়েছে। আসলে ভূমি ক্ষেত্রে এরা একটা গ্রাম কে, কাল্পনিক গ্রামকে ধরছে, যেটাকে মৌজা বলা হচ্ছে। তো একই মৌজায় দুইটা গ্রাম থাকতে পারে, আবার একই গ্রামে একাধিক মৌজাও হতে পারে। এটা ভূমি পরিমাপের একক। মৌজা ম্যাপ, প্রত্যেকটা মৌজার একটা নকশা আছে, সেটা মৌজা ম্যাপ। এগুলি আমরা আপনাদেরকে কিন্তু আবার বিস্তারিত প্রেজেন্টেশন আকারে দেখাবো। তখন সব বলবো। প্রত্যেকটা মৌজায় একটা করে ম্যাপ তৈরি করা হয়, দাগ দাগ দিয়ে। এগুলি মৌজা জালে। জেএল নাম্বার, জেএল নাম্বার মানে জুরিসডিকশন লিস্ট। এরকম কিন্তু এই কয়েকটা দেখালাম, কিন্তু আমরা যখন আহ শিখাবো তখন এরকম অসংখ্য শব্দ আছে। সেই শব্দগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো। জেএল নাম্বার, জেএল নাম্বার ও জুরিসডিকশন লিস্ট, প্রত্যেকটা মৌজার একটা নিউমেরিক্যাল নাম্বার আছে, যেটাকে জেএল নাম্বার বলে। আর তফসিল, তফসিল মানে একটা জমির পরিচিতি। জমির পরিচিতি মানে আপনার যেমন ঠিকানা আছে না, বাড়ির ঠিকানা, জমির এমন ঠিকানা আছে। জেলা, থানা, মৌজা, জেল নাম্বার, হ্যাঁ, তারপরে সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, ঢাকা সিটি জরিপ খতিয়ান, নামজারি খতিয়ান, দাগ নাম্বার, সবগুলার আবার দাগ নাম্বার আছে। হ্যাঁ, এরপরে এই দাগে জমির পরিমাণ কত, এর চৌহদ্দি উত্তরে কে, দক্ষিণে কে, পূর্বে কে, পশ্চিমে কে, বিল্ডিং আছে কিনা, বিল্ডিং থাকলে ফ্ল্যাট কিনা, ফ্ল্যাট হলে কয় তলায় অবস্থিত, এই বিশদ যে বিবরণটা থাকে, এটাকেই চৌহদ্দি বলা হচ্ছে, তফসিল বলা হচ্ছে। আরো কিছু জিনিস থাকে, যেমন মাঠ পর্চা। মাঠ পর্চা কি? যেটা আপনার বুঝাবেন, বুঝলে আপনার এই ছবি আকারে তখন দেখাবো, তাইলে বুঝবেন মাঠ পর্চা বা বুঝাবেন। যখন ল্যান্ড সার্ভে হয়, ইনিশিয়ালি একটা পর্চা দেওয়া হয়। সার্ভে করার পরে ও বোঝার জন্য, এটা বুঝারত, এটার আহ, মাঠ পর্চা বলে আর কি। এরপরে জোত, জোত নাম্বার। এটারে আসলে মূলত হোল্ডিং, আমরা খাজনা যেই জমা দেই, যেই হোল্ডিং এর আন্ডারে, সেটাকে জোত বলা হয়। দাখিলা, রেন্ট রিসিপ্ট। রেন্ট রিসিপ্ট হচ্ছে খাজনা, যে আমরা জমা দেই, খাজনা রসিদ যেটা দেয়, এখন তো অনলাইনে জেনারেট হয়, এটাতে রেন্ট রিসিপ্ট। নাল জমি, যে জমিটা আপনার চাষাবাদ যোগ্য, বা ধানি জমি বা চাষের জমি, এটাতে নাল বলে। পাটও হইতে পারে, আবার বলবেন যে খালি ধানি জমি বললেন, আমার জমিতে তো পাট হয়, ওটাও নাল, সমস্যা নেই। চালা জমি, এই নালের থেকে একটু উঁচু, এটা এখানে ধরেন এই পুকুর পাড় টাড় এই টাইপের জমিগুলারে আসলে চারা জমি বলে। মৌরসি, ওয়ারিশ সূত্রে যেটা পাওয়া যায়, সেটাকে মৌরসি বলে। রায়ত, যিনি প্রজা,
বা দখল বিশিষ্ট প্রজা তাকে রায়ত বলা হতো। আর হিস্সা মানে শেয়ার। এই হিস্সাগুলি আমরা খতিয়ানের হিস্সা ভাঙাবো, আনা কন্ডা কড়া ক্রান্তি এগুলি ভাঙাবো, দেখ কেমনে ভাঙায় এগুলি শিখাবো আপনাদেরকে, হ্যাঁ, তখন বুঝবেন। এই যে ভূমি জরিপ হয়, একটা জমি, তো মানে একটা এলাকা থাকে, এটারে কেটে কেটে না টুকরা টুকরা করে কে কোন দাগের মালিক এটা নির্ধারণ করা হয়। এটাই মূলত ভূমি জরিপ করে, মানে মেপে মেপে যে মিলানোটা, এটাকে ভূমি জরিপ বলা হচ্ছে। আর এই জরিপ করার পরে কে কোন দাগের মালিক, কতটুকু সম্পত্তির মালিক, হিসাব টিসাব দিয়ে যে একটা কাগজের মধ্যে লিখে রাখা হয়, এই কাগজটারে বলা হয় খতিয়ান। হাল খতিয়ান মানে বর্তমানে যে খতিয়ানটা চলে এটারে হাল খতিয়ান, সাবেক খতিয়ান মানে এটার আগের যে খতিয়ান সেটা সাবেক খতিয়ান। আমরা অনেকে মনে করি হাল খতিয়ান মানে এসে, সাবেক খতিয়ান মানে সিএস, কারণ ওই এসে খতিয়ানের মধ্যে হাল আর সাবেক লেখা আছে। বিষয়টা তা না। এসে খতিয়ানটা যখন প্রস্তুত হয় তখন ওরা হাল আর সাবেক লিখতো, কিন্তু পরবর্তীতে আর এইগুলা লেখে নাই, কারণ সাবেক তো তাহলে দুইটা খতিয়ান লেখা লাগে। এই জন্য আর পরবর্তীতে লেখে না, এই প্র্যাকটিসটা ছিল না। এই জন্য হাল খতিয়ান মানে বর্তমান, তো যেমন আপনার ঢাকা সিটি কর্পোরেশনে যদি হয়, কোথাও কোথাও এখন বিডিএস হাল খতিয়ান। তো বিডিএস যদি আপনার হাল খতিয়ান হয় তাহলে ঢাকা সিটি জরিপ হলো সাবেক খতিয়ান। আবার যেখানে ঢাকা সিটি জরিপ হাল খতিয়ান সেখানে আরএস হলো সাবেক খতিয়ান, যেখানে আরএস হাল খতিয়ান সেখানে এস এ সাবেক খতিয়ান, এরকম। জমি জমার ইতিহাস, এটা লং জিনিস, এটার মধ্যে আজকে আর না যায়। এই যে একটা জিনিস জানি যে প্রথমে আপনার এই যে আর এক ভাই দাগ দিয়ে দিল, প্রথমে আমাদের হিন্দু আমল ছিল, তখন একভাবে জমি জমার খাজনা নেওয়া হতো। তারপরে মুসলিম আমল আসে, পলাশির যুদ্ধে সে মুসলিম আমল, সরি ইয়ার কি বলে, লক্ষণ শেঠকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মুসলিম আমলের সূচনা করে। তখন এই কানুনগো টানুনগো এগুলি হয়। তারপরে আপনার আসে হলো আপনার ব্রিটিশ আমল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসেমের সহযোগিতায় এবং আরো জগৎ শেঠ, রায়বল্লভ, ঘসেটি বেগম এদের সহযোগিতায় বাংলার সর্বশেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলাকে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে পরাজিত করে ইন্ডিয়ান এই সরি ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে। তারপরে তারা জমিদারি প্রথা চালু করে, জমিদাররা একভাবে খাজনা নিত। এরপরে এদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল, মানুষের মানে সংগ্রাম শুরু হলো। এরপরে ইংরেজরা রাগ করে চলে গেল, জমিদারি প্রথা বাতিল করা হলো, আমরা চলে গেলাম পাকিস্তানে। পাকিস্তানে ভূমি ব্যবস্থা কেমন ছিল, এরপরে আমরা পাকিস্তানের সাথে গ্যান্দাম করে 1971 সালে চলে আসলাম বাংলাদেশে। বাংলাদেশের ভূমি ব্যবস্থা বর্তমানে কেমন, এই ইতিহাসগুলি নিয়ে বিস্তারিত আলাপ করবে। এখন জাস্ট একটা সামারি বলে গেলাম। এগুলি জানতে হবে, না জানলে আপনি সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন না। কোন কোন সালে কোন কোন খতিয়ান হয়েছে একটু দেখেন। 1888 থেকে 1940-এর মধ্যে সিএস হয়েছে, এস এ হয়েছে 1956 থেকে 1962, আর এস হয়েছে 1964 থেকে 1985। এই সাল কিন্তু একটু এলাকা ভেদে ভ্যারি করে, কোথাও আপনার 87 88-তে আর এস হয়েছে দেখবেন ফাইনাল, কোথাও আবার দেখবেন যে আহ 82 85 সালে আর এস ফাইনাল হয়ে গেছে। এলাকা ভেদে ভ্যারি করে, এটা একটা গড় আর কি, একটা আহ, আনুমানিক বলা যায়, মানে আনুমানিক মানে একটা মিডিল পয়েন্ট আর কি। কোনোটা 38 হয়েছে, কোনোটা 42 হয়েছে, এই জন্য 40টারে মিডিল, মানে মিডিল ধরা হয়েছে। মোরাললেস বই খাতাপত্র ঘেটে এরকমই পাওয়া যায়। আর বাংলাদেশ সার্ভে 1985 থেকে শুরু হয়েছে, কোথাও 1990 95 থেকে শুরু হয়েছে, যেটা বিএস বা ঢাকা সিটি জরিপ 2011 সালে ফাইনাল হয়েছে। বর্তমানে আবার এই 2024 25 সালের দিকে বিডিএস সার্ভে শুরু হয়েছে। এটাই শেষ সার্ভে হবে, এরপরে আর কোনো সার্ভে হবে না। কেন হবে না এটা আমরা বিস্তারিত পরে আমাদের এটা নিয়ে আলাপ করব। কোন খতিয়ান দেখতে কেমন, সিএস খতিয়ান এগুলি এখানে লেখা আছে। সিএস এক একটা একটা লম্বা হয় আর একটা চওড়া হয়। হ্যাঁ, কোন কোন খতিয়ানের মধ্যে কি কি জিনিস থাকে এগুলি আপনাদেরকে থিওরিটিক্যালি এখানে লেখা আছে দেখাবো, আবার প্র্যাকটিক্যাল তখন প্র্যাকটিক্যালি ইয়ে দেখাবো। এরপরে এলাকা ভিত্তিক কোন এলাকায় কি কি খতিয়ান হয়, ঢাকা জোনে কোন কোন খতিয়ান আছে, আপনার এমআরআর আর ও আর কোথায় কোথায় আছে, চট্টগ্রাম জোনে খতিয়ান আবার একটু আলাদা। হ্যাঁ, এগুলি নিয়ে আমরা ওই সময় বিস্তারিত আলাপ করবো। খতিয়ানের সংজ্ঞা, আনা গন্ডা কড়া ক্রান্তি এখানে আছে। হ্যাঁ, এইগুলার অঙ্ক করে আপনাদেরকে অঙ্কগুলি দেখাবো, তাতে আপনাদের এই জ্ঞানটা বাড়বে। এরপরে আমরা সাইড বাই সাইড কিভাবে খতিয়ান চিনবেন। এই যেমন একটা সিএস খতিয়ান দেখেন, এইখানে পরগনা, হ্যাঁ, তারপরে এইখানে আপনার তৌজি নাম্বার থাকে, তারপরে এখানে খতিয়ান নাম্বার। এই একমাত্র সিএস খতিয়ান এই পরগনা পাবেন। তারপর সিএস খতিয়ান এপিটোপিট হয়, এই দুইটা ভাগ হয়, এখানে জমিদারের নাম থাকে, প্রধান নাম থাকে, অপোজিট পেজে খতিয়ান নাম্বার, এই জমির দাগ নাম্বার, উত্তর সীমানায় কে আছে এটা লেখা থাকে।
এখানে জমির পরিমাণ, হ্যাঁ, এখানে সার্টিফাই অথরিটি সার্টিফাই করে, এখানে সিল মারছে, এখানে আবার একটু বর্ণনা দেওয়া আছে। এগুলি সব পর্চার বিষয়ে আমরা সবগুলি পর্চায় সাইড বাই সাইড দেখা দেবো। ড্যামেজ সার্টিফিকেট হলে কেমন হয় এরকম দেখা যায়, দেখা। তারপরে মিউটেশন কিভাবে করে, তো একটা খতিয়ান থেকে আর একটা খতিয়ান হওয়া পর্যন্ত যখন কেউ জমি বেচাবিক্রি হয় তখন ওই নতুন ব্যক্তির নামে খতিয়ান সৃজন করার জন্য নামজারি খতিয়ান করা হয়, এটাকে বলা হয় মিউটেশন। কেউ কিনে নিজের নামে নামজারি করে নিতে হয় যতক্ষণ না আর একটা খতিয়ানে আপনার নাম রেকর্ড হচ্ছে, এটা মিউটেশন খতিয়ান বলে। মিউটেশন নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব, দেখাবো। লিজ হোল্ড, ফ্রি হোল্ড প্রপার্টি হলে সরাসরি এসি ল্যান্ডে গিয়ে মিউটেশন করবেন কেনার পরে, আর লিজ হোল্ড হলে আপনি লিজ পাওয়ার পরে আবার লিজ হোল্ড অথরিটির পারমিশন নিয়ে তারপরে এসি ল্যান্ডে গিয়ে নামজারি করবেন। এরপরে খাজনা রসিদ, জমির যে খাজনা দেওয়া হয় এটা আগে ম্যানুয়ালি দেওয়া হতো আর এখন ডিজিটালি। এখানে কিছু কিছু জিনিস যে 3 বছর পর্যন্ত অগ্রিম দেওয়া যেত এখন আর যায় না, হ্যাঁ, এটা এখন ওই আপনার সার্ভারে একটাই দেওয়া যায়। এরকম জিনিসগুলি আমরা আলাপ করব। খাজনা রসিদ এটা পুরাতন আমলের, দেখেন এটা আমরা ওই যে সাইড বাই সাইড কি কি থাকে এগুলি আমরা এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই আমরা এইভাবে অ্যানালাইসিস করে করে দেখাবো। এরপরে হোল্ডিং ট্যাক্স নিয়ে আলাপ করবো। মিউনিসিপাল অথরিটিতে যদি জমির উপরে কোনো স্থাপনা থাকে তাহলে হোল্ডিং ট্যাক্স দিতে হয়, এই হোল্ডিং ট্যাক্সটা আপনার ই করতে হয়। তারপরে কিভাবে আপনার সম্পত্তির মালিকানা নির্ণয় করতে হয়, লিগাল ওপিনিয়ন কিভাবে প্রস্তুত করতে হয়, টাইটেল সার্চ করতে হয়। টাইটেল সার্চ মানে তল্লাশি, এটা দলিল সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি করবেন, এসিল্যান্ড অফিসে গিয়ে নামজারি তল্লাশি করবেন। আপনার এখন অনলাইনে যদি বারকোড থাকে তাহলে আপনি মোবাইল দিয়েও পারেন, হ্যাঁ, আপনি আবার ওয়েবসাইট থেকেও করতে পারেন। তারপরে ওনার ওই ইয়ে যদি থাকে, আবেদন নাম্বার যদি থাকে, এগুলি দিয়ে চেক করতে পারবেন। তারপরে ল্যান্ড ভ্যালুয়েশন কেমনে করে এগুলা নিয়ে আলাপ করব। নন ইনকাম সার্টিফিকেট নিয়ে বিস্তারিত আলাপ করব। এরপরে ভেরিফিকেশন নিয়ে আমরা আলাপ করে ইয়ে করব। এরপরে আপনার লিজ হোল্ড এন্ড ফ্রি হোল্ড নিয়ে আমরা নতুন করে শুরু করব। আমরা আগের ওপিনিয়ন কিভাবে কিভাবে রেডি করে সব করে কমপ্লিট করে ফেলে দিয়ে তখন আমরা যাবো লিজ হোল্ডে। লিজ হোল্ডে গিয়ে লিজ হোল্ডে এসে কোন কোন এরিয়া আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো, কোন মিনিস্ট্রির আন্ডারে কোন কোন এরিয়া। এরপরে পুরাতন একটা লিজ দলিল দেখতে পাচ্ছেন, এটা ডাক্কা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট নাম ছিল আগে, এখন বর্তমানে হাল, এটার নাম হলো রাজু। এটার দলিল কেমন হয়, নতুন দলিল দেখতে কেমন হয়, এগুলি আপনাদের দেখাবো। আগের প্রেজেন্টেশনের থেকে এবারে প্রেজেন্টেশনে আরো অনেক নতুনত্ব আসবে। একটা প্রাইভেট ল্যান্ডে কি কি কাগজপত্র থাকে এগুলি আমরা এখানে দেখেন, দলিল বায়া দলিল থাকে, সবগুলি খতিয়ান থাকে, সিএসএস আর এস জরিপ খতিয়ান থাকে, নামজারি খতিয়ান থাকে, ডিসিআর থাকে, খাজনা রসিদ থাকে। এটা দেখতে কেমন না দেখলে আসলে বোঝা যাবে না। এগুলা আপনাদেরকে প্রেজেন্টেশন আকারে তখন আমরা দেখাবো। আপডেট ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স পেমেন্ট রিসিট, হ্যাঁ, আপনার ঢাকা সিটি জরিপ অনুযায়ী বিডিএস যখন ফাইনাল হবে তখন বিডিএস অনুযায়ী দেবেন। মৌজা ম্যাপ থাকে, তারপরে হোল্ডিং ট্যাক্স থাকে, এনইসি নিতে হয় 13 বছরের ব্যাংকে মর্টগেজ দেওয়ার জন্য। তারপরে যদি বিল্ডিং থাকে তাহলে অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান অ্যালং উইথ কনস্ট্রাকশন পারমিশন লেটার। এরপরে ডেভেলপারের যদি দেওয়া হয় তাহলে ডেভেলপারের সাথে প্রথমে আপনার এগ্রিমেন্ট থাকবে, তারপরে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকবে ডেভেলপারকে। এরপরে আপনার বায়না, যদি ডেভেলপার কারো কাছে বিক্রি করে বায়নানামা বা এগ্রিমেন্ট এগুলো থাকে, প্রজেক্ট ব্রোশিয়ার থাকে। এরপর লিজ হোল্ড অথরিটি কি কি থাকে এগুলি আলাপ করব। অ্যালটমেন্ট লেটার, বায়ার লিজ ডিড দেখতে কেমন এগুলি সব দেখাবো। ঢাকা সিটি জরিপ খতিয়ান থাকতে পারে, ঢাকা সিটির মধ্যে বিডিএস হলে অবশ্যই থাকবে, অন্য জায়গায় কোথাও বিএস থাকতে পারে। মিউটেশন অন্যান্য খতিয়ান এখানে কার্যকর না, কেন কার্যকর না ওই সময় আলাপ করব। মিউটেশন লেটার, ওই যে নামজারি করতে হলে মিউটেশন লেটার লাগে। তারপর ডিসিআর মিউটেশন প্রপোজাল শিট, এরপরে আপ টু ডেট সিটি কর্পোরেশন মিউটেশন হোল্ডিং ট্যাক্স, হ্যাঁ, এনএসসি, অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান কনস্ট্রাকশন লেটার, ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট বিটুইন ল্যান্ড ডেভেলপার যদি ডেভেলপার করে থাকে। আর এখানে যাই করেন তার জন্য আপনাকে আলাদা করে পারমিশন নিতে হবে। যেমন ধরেন পাওয়ার অফ অ্যাটর্নি যদি দেন তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি পারমিশনও নেবেন, অ্যাকসেপ্টেন্স লেটারও নেবেন। এরপরে আপনি মর্টগেজ নিলে মর্টগেজ পারমিশন নেবেন, সেল করতে হলে সেল পারমিশন নেবেন, বায়না মায়না যাই করেন না কেন তার জন্য আলাদা করে আপনাকে পারমিশন নিতে হবে। তারপরে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট নিয়ে আলাপ করব, এটা একটা অনেক জটিল বিষয়, আসলে এটা এখানে না আলাপ করাটাই মানে এত অল্প সময় হবে না। শুধু একটু বলে রাখি যে ব্যাংকে যখন কেউ ফ্ল্যাট লোন নিয়ে ফ্ল্যাট কিনতে যায় তখন এই টিপি এগ্রিমেন্ট করে, এটা আইনে কিন্তু বৈধ। এটা রেজিস্ট্রেশন লাগে না, আনরেজিস্টার্ড ভাবে করলেও আইনে বৈধ আছে। আইনে কোন আইনে
এই একমাত্র দলিল যেটা রেজিস্ট্রেশন ছাড়াই জমি জমার দলিল বৈধ, সেটা হচ্ছে টিপিএ বা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট। এটা নিয়ে আমরা তখন বিস্তারিত আলাপ করবো। চেইন অফ ওনারশিপ কেমনে সাজাতে হয় সেটা আমরা শিখাবো। যেমন ধরেন এই যে সিএসএ যখন খতিয়ানে ছিল, এই ওয়াই আর জেড মালিক ছিল, এরপরে সরি এক্স প্রথম মালিক ছিল সিএসএ, তারপরে মারা যাওয়ার পরে ওয়াই আর জেড মালিক হয়েছে। তাহলে এসে খতিয়ানে ওয়াই আর জেড এর নাম আসছে, ওয়াই তার অংশটা এর কাছে বিক্রি করে দিচ্ছে এবং জেড বি কে রেখে মারা গেছে, তাহলে এখানে এ আর বি মালিক থাকলো। এবং আপনার আর এস খতিয়ানে এসে এ আর বির নাম উঠছে। এবং এই এরপরে কি হয়েছে, এ তার অংশটা সির কাছে বিক্রি করে দিছে, আর বি এই সি কে ওয়ারিশ রেখে মালিক মারা গেছেন। তাহলে এখন জমির অংশ থাকলো, শুধু মালিক থাকলো একজন সি, তাহলে সি তাহলে ঢাকা সিটি জরিপে নিজের নাম রেকর্ড করছে। এরপরে রেকর্ড করার পরে সি বিক্রি করছে এস এর কাছে, বেচে দিচ্ছে সম্পত্তি। বিক্রি করার পরে যেহেতু আর নতুন বিডিএস এখন হয়ে পারে নাই, এই জন্য এস নিজের নামে সিটি জরিপ সার্ভে অনুযায়ী নাম জারি করছে। এইভাবে চেইনটা আসে। চেইনটা যদি ব্রেক হয়ে যায় তাহলে এরকম জমি একেবারে শেষ। আপনার একটা জায়গা ব্রেক হলেই জমি শেষ। আর যদি চেইনটা এরকম অটুট থাকে, প্রত্যেকটা ঘাট প্রত্যেকটা ট্রানজাকশন এরকম অটুট থাকতে হবে, যে একটা জায়গা ভেঙে গেলে পুরা চেইন এই যে একটা পুরা আপনার শক্তি শেষ, আর ইয়ে জমির মালিকানাও মানে হযবরল। এই জন্য চেইনটা খুব ইয়ে করে করতে হবে। তারপরে মর্টগেজ নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে বিস্তারিত আলাপ করব, ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আলাপ করব, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট নিয়ে আলাপ করব। এরপরে রিডামশন রিভোকেশন নিয়ে বেসিক কিছু আলাপ আলোচনা করব। এরপরে আপনাদেরকে ফেক ডকুমেন্ট কিভাবে আইডেন্টিফাই করবেন এবং ফেক ডকুমেন্ট কিভাবে ধরবেন একটা নমুনা দেখাই। এই যে সিএস কতিয়া একেবারে অরিজিনালের মতো দেখতে, আসলে এটা ফেক, এইটা অরিজিনাল। এইটা আপনার অভিজ্ঞতার আলোকে আপনি এটা ধরতে পারবেন, আমাদের অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর এরপরে লোন যদি তারপরেও ব্যাংকের ক্ষেত্রে যদি খারাপ হয়ে যায়, তাহলে ব্যাংক কি কি স্টেপ নেয় এটা নিয়ে একটু হালকা আলাপ করবো। তো এই ব্যাংক, ল্যান্ড, কোম্পানি, কোম্পানি ওন প্রপার্টি নিয়ে কিন্তু আলাপ করব। মানে মোটামুটি কোনো কিছুই বাদ দিব না। তো এখন আমি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে যাচ্ছি। এর মধ্যে বলে রাখি, আমাদের মার্কেটিং টিম বলছে যে আজকে আর কালকে মনে হয় ওদের একটা বিশেষ অফার চলতেছে, 1500 টাকা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। তারপর থেকে রেগুলার প্রাইস মনে হয় 2000 টাকা ওদের ইয়ে হয়ে যাবে। তো যদি কেউ ভর্তি হতে চান তাহলে দ্রুত ভর্তি হয়ে যান, তাহলে আপনি ডিসকাউন্টেড প্রাইসে ভর্তি হতে পারবেন। আর আমাদের এই কোর্সে আমরা এই একটু এতটুকু এনশিওর করতে পারি যে এই কোর্সটা করার পরে আপনি ল্যান্ড রিলেটেড বেসিক ধারণায় আপনার কোনো কমতি থাকবে না, আপনার মনে অ্যাটলিস্ট কোনো প্রশ্ন থাকবে না। কাজ করতে গিয়ে আপনি সমস্যা পাবেন, ওই সমস্যাগুলি আমাদের এই আলাপ আলাপ করার এই সূত্র ধরেই আপনি তদন্ত অফিসারের মতো খুঁজে খুঁজে বের করে আপনি সেখান থেকে শিখতে পারবেন।